হ্যাপেনিং পয়েন্টে আজ আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা এটি নিউজের স্টুডিওতে আমাদের সঙ্গে পেয়েছি নাজিনুর রহিম, পরিচালক, আয়ারল্যান্ড বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আপনাকে আমন্ত্রণ। আপনি জানেন যে প্রধান দুই রাজনৈতিক দল আগামী 30 ডিসেম্বর জাতীয় নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই উপলক্ষে নিজেদের নির্বাচনী ইশতেহার তারা ঘোষণা করেছে এবং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, প্রসার বা প্রবৃদ্ধির যেটাই বলি না কেন সেটি ধরে রাখা বা আরও বেশি উন্নতি সাধনের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট দিক নির্দেশনা তারা দিয়েছে। আমরা সেদিকে যাব, তবে তার আগে আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গত 10 বছর এক নাগাড়ে ক্ষমতায় ছিল, ঠিক, এবং এর মধ্যে বেশ কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতাও আমরা দেখেছি। একজন ব্যবসায়ী হিসেবে আপনি এই গত 10 বছরকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমি কোনো রাজনৈতিক সমীকরণে যাব না। আমরা যেটা ব্যবসায়ী হিসেবে যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে যে উন্নয়নের অগ্রযাত্রাটা এখন চলছে সেটা ধারাবাহিকভাবে চলা উচিত, এবং সেই জন্য এখন যে দলটা ক্ষমতায় আছে সে দলটা যে প্রকল্পগুলো নিয়েছে, আপনি জানেন যে মেগা প্রজেক্ট আমাদের অনেকগুলো হাফডান অবস্থায় আছে, পদ্মা সেতু, তারপরে আমাদের মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, এই সবগুলো প্রজেক্টগুলো শেষ করার জন্য আমার মনে হয় যে এখন আওয়ামী লীগ যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা অনেক বেশি ব্যবসা বান্ধব। আর অপরদিকে যদি আমরা দেখি যে বিএনপি, দুইটি দলই কিন্তু বলেছে যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে এবং নির্বাচনে তারা যদি জয়লাভ করে তাহলে ব্যাপক উন্নয়ন করবে। কিন্তু উন্নয়নের যে রূপরেখা সেটা কিন্তু আমরা ঐক্যফ্রন্ট বা বিএনপির ইশতেহারে সেভাবে আমরা লক্ষ্য করিনি। আমরা উন্নয়ন হবে, এখন উন্নয়ন কিভাবে হবে, 1 কোটি কর্মসংস্থান কিভাবে হবে? যেমন আওয়ামী লীগ বলছে যে 100টা অর্থনৈতিক অঞ্চল যেটা অনুমোদন দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেইটার আলোকে আমরা 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে পারবো। কিন্তু এখানে বিএনপি সেই রকম কোনো নির্দেশনা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি নির্বাচনী ইশতেহারে। তো ঠিক একই সাথে আবার বিএনপির পক্ষ থেকে এই কথাটিও বলা হচ্ছে যে যে সকল মেগা প্রজেক্টগুলো আছে সেগুলো অব্যাহত থাকবে, তবে এই মেগা প্রজেক্টের আড়ালে যেই ব্যক্তিগত দুর্নীতির সেগুলোর একটি তদন্ত তারা করতে চান। ঠিক একইভাবে যদি বলি যে 10 বছরের আগে বা পরের পূর্বাপর তুলনামূলক যদি আপনি ভাবেন, আপনি বলছেন যে সেক্ষেত্রে বর্তমান ক্ষমতাসীনদের অগ্রযাত্রাটাই অনেক বেশি প্রতিবিধানযোগ্য। এমনও তো হতে পারে নতুন যারা আসবেন তারা হয়তো বা আরো র্যাডিক্যাল কোনো পরিবর্তন আনতে পারেন, সেক্ষেত্রে নিশ্চয়তা রাখার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যেটা দেখি যে যে দল ক্ষমতায় থাকে পরবর্তী অন্য দল, বিরোধী দল যখন ক্ষমতায় আসে তখন আগের দলের কিন্তু সমস্ত সরকারের প্রকল্পগুলো বানচাল হয়ে যায় বা একটু ধীরে চলে। সেক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রাটা কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এখন আপনি দুর্নীতি খুঁজতে গিয়ে যদি আমরা দেখি যে পদ্মা সেতুর মতো একটি প্রকল্প যেটা বাংলাদেশ নিজস্ব অর্থায়নে করছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এইসব মানে বৃহৎ প্রকল্পগুলো যদি থমকে যায় বা দেরি হয় তাহলে কি দেশের মানুষ এটা সুফল ভোগ করবে? আমার তো মনে হয় না। আমরা দেখেছি যে 10 বছর আগে আপনি যে তুলনাটা করলেন সেই সময় যে প্রজেক্টগুলো ছিল সেই প্রজেক্টগুলো কিন্তু এত ব্যবসা বান্ধব ছিল না। কিন্তু এই সরকার ক্ষমতায় এসে যেটা করেছে যে জিডিপি বেড়েছে, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি, এটা বিশ্বের বুকে একটা বিশাল আমাদের জন্য অর্জন। আমি বলবো যে ব্যবসায়ী হিসাবে যখন আমরা বহির্বিশ্বে আমরা দেখি যে বাংলাদেশের রূপরেখা, বাংলাদেশ সম্পর্কে তাদের চিন্তাধারা, সেই চিন্তাধারাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি আজকে কালের কণ্ঠ দেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছে যে বাংলাদেশ আমাদের থেকে সব দিকে আগায় গেছে। যদিও পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং আমাদের থেকে আয়তন এবং জনসংখ্যা এবং সব কিছুতেই কিন্তু অনেক বেশি, কিন্তু তারপরেও তারা কিন্তু স্বীকার করতে বাধ্য হচ্ছে যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমাদের সামাজিক উন্নয়নের যে সূচকগুলো আছে সেই সূচকগুলো পাকিস্তানে অনেকখানি আমরা এগিয়ে গেছি পাকিস্তান থেকে। তো এটা কিন্তু আমাদের একটা বিশাল অর্জন। এই অর্জনটা কিন্তু আমাদের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের অবদান অনেক এই অর্জনে। তো সেক্ষেত্রে আমাদের প্রধান যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা বলতে কিন্তু আমরা গত নির্বাচনে আপনি মনে আছে যে জ্বালাও পোড়াও যেটা দেখেছিলাম, এখন কিন্তু আমরা সেটা দেখছি না। এখন ব্যবসায়ীরা আমরা কিন্তু ফিল করছি যে না, ব্যবসা বান্ধব পরিবেশ এবং আমরা ব্যবসায় আমরা ইনভেস্ট করতে পারবো এবং বাংলাদেশে আর যাই হোক এখন আর ওই হরতাল জ্বালাও পোড়াও ওই দিকে আর যাবে না।
এটা কিন্তু একটা বড় নিশ্চয়তা। অর্থাৎ আপনি দেশের একটি ভাবমূর্তির কথা বলছিলেন। জি। ঠিক এইটিও কি খুব বড়, নিশ্চয়ই অনেক বড় একটি প্রভাবক হিসেবে কাজ করে, বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ যখন একটি দেশে বৈদেশিক বিনিয়োগগুলো আসবে, তখন বিনিয়োগকারীরা মূলত কোন কোন ফ্যাক্টরগুলোর দিকে তারা নজর দেন, এবং সেক্ষেত্রে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেখানে আমরা কোন দিকগুলোতে পরিবর্তন আনতে পারি? দেখুন, মানে এটা যে কোনো ব্যবসায়ীকে আপনি জিজ্ঞেস করলে, দেশের প্রবাসী হোক আর দেশের ভিতরে হোক, তারা প্রথমেই যেটা বলবে সেটা হচ্ছে যে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। আমরা বা হচ্ছে রাজনীতি আমার মনে হয় পার্লামেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকলেই ভালো, কিন্তু সেটা যদি জনমানুষের কল্যাণের বিপক্ষে যায় তাহলে কিন্তু সেটা কারোই কাম্য না। আপনি দেখেছেন যে গত নির্বাচনে 144 জন 145 জন পুড়িয়ে মারা হয়েছে। এটা তো কোনো রাজনীতির ভাষা হতে পারে না। মানুষজন ব্যবসা করতে পারেনি, তারা ঘর থেকে বেরোতে পারেনি, এবং অবরোধের জন্য দীর্ঘদিন অনেক বৈদেশিক শিপমেন্ট বিনিয়োগ বন্ধ বা ছিল, শিপমেন্টও বন্ধ ছিল, জি। সেটির একটি প্রভাব পড়েছে, এবং সেই নেতিবাচক প্রভাবের কাটাতেও অনেক ব্যবসায়ীরাও সময় লেগেছে। একটি ভূমিকা রেখেছেন। আমি যেটি বলতে যাচ্ছি, গত 10 বছর ধরে আপনারা, একটা সময় ছিল যে বলা হতো ব্যবসায়ীরা কেবলমাত্র সরকারের সুবিধাভোগী, জি। ঠিক সেখান থেকে এই অভিযোগটি এখনো আছে, নাকি আপনারা বলবেন যে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবেই কাজ করে এসেছেন বা ভবিষ্যতে করবেন? নিঃসন্দেহে আপনি যে কোনো ব্যবসায়ীকে যদি বলেন সরকারের উন্নয়ন সহযোগী হিসেবেই কাজ করতে হবে, আপনি যদি অর্থনীতির যেসব আমাদের জিনিসগুলো আছে, যে এক্সপোর্ট, রপ্তানি গভর্নমেন্টের নীতিমালা এটার সাথে অনেকাংশে জড়িত। যদি পরিবেশ বান্ধব এবং ব্যবসা বান্ধব হয় নীতিমালা, তাহলে কিন্তু অনেক রপ্তানি বাড়বে। আগে যেটা ছিল যে আমাদের কিছু প্রচলিত দ্রব্যের উপরে রপ্তানিটা সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু সেটা আমরা স্পেশাল অনেকগুলো সেক্টরে চলে গেছি। এখন বাংলাদেশ থেকে বালি রপ্তানি হচ্ছে, বাংলাদেশ থেকে কাঁকড়া রপ্তানি হচ্ছে, অনেক কিছু যেটা অপ্রচলিত দ্রব্য রপ্তানি হচ্ছে, এবং নতুন নতুন খাত, নতুন নতুন বাজারও সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সরকারের কিন্তু বিশাল একটা ভূমিকা আছে। আমাদের এমবাসি আছে দেশের বাইরে, আমাদের সরকারের যে বাণিজ্য মন্ত্রণালয় আছে, তারা অনেক বেশি ভূমিকা রাখতে পারে। এফবিসিসিআই এবং যে চেম্বারগুলো আছে, তারা ছোট ছোট করেও যদি যে ভূমিকাটা রাখছে, আমার মনে হয় সেটা অবশ্যই ব্যবসা বান্ধব এবং সরকারের সাথে সহযোগী হিসেবে কাজ করছে। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা উভয়ই বলছেন যে আগামী 5 বছরে, অর্থাৎ 2019 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি, আওয়ামী লীগ বলছে 10% উন্নীত করার লক্ষ্য তাদের, বিএনপির পক্ষ থেকে তাদের ইশতেহারে দাবি করা হচ্ছে 11% তারা উন্নীত করবেন। এই মুহূর্তে 7.5-এর আশেপাশে আমরা ঘুরছি। ঠিক আগামী 5 বছরে এইটির তারা যে রূপকল্প দেখাচ্ছেন বা সেটি বাস্তবতার নিরিখে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা যদি অতীতটা দেখি, তাহলে আপনি যদি মানে কম্পারেটিভ স্টেটমেন্টে যান, আমার মনে হয় যে বিএনপির সময়ে যে অর্থনৈতিক প্রবৃত্তিটা হয়েছিল এই গত 10 বছর, তার থেকে কিন্তু আওয়ামী লীগের অর্থনৈতিক প্রবৃত্তি অনেক বেশি। এবং আমাদের যে দুর্নামগুলো ছিল ইন্টারন্যাশনাল মার্কেটে, আপনার হচ্ছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তারপরে আমাদের হচ্ছে ব্যবসায়িক বান্ধব নয়, বিনিয়োগ বান্ধব নয়, ওয়ান স্টেপ সার্ভিস থেকে শুরু করে, যদিও এখনও অনেক সীমাবদ্ধতা আছে, তারপরেও বলবো যে সরকার যেই নীতিতে এগিয়ে চলছে এখন, সেটাতে জিডিপি বাড়তে বাধ্য। কিন্তু আমরা আসলে মানে অতীত দেখলে বলবো যে এটা এখন পর্যন্ত আমাদের কাছে ওই রূপকল্পের মতোই, আপনি যে কথাটা বললেন যে ওটাই লাগছে যে বিএনপির নির্বাচনী ইশতেহারে। অর্থাৎ সেখানে আপনি সুস্পষ্ট কোনো রূপরেখা এখন পর্যন্ত আপনার চোখে পড়েনি। আওয়ামী লীগের ইশতেহারে একটি কথা তারা বলছেন যে সকলের জন্য তারা বিদ্যুৎ সেবা নিশ্চিত করবেন, 2023 সালের মধ্যে 28,000 মেগাওয়াট এবং 5,000 মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ তারা নিশ্চিত করবেন। কিন্তু একই সাথে জ্বালানির সরবরাহ নিশ্চয়তার ক্ষেত্রে তাদের সফলতা, সেটা হলো হয়তো বা সময় বলে দিবে, বা সেই পর্যালোচনাতে আমি আসবো। একটি সমস্যার কথা অনেকেই বলেন যে জ্বালানি এখন সুলভ নয়, সহজলভ্য হয়তোবা হয়েছে, তবে সেটির জন্য অর্থের পরিমাণটি অনেক বেড়ে গেছে, সেটি ব্যবসায়িক দিক থেকেও অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান সৃষ্টি করছে। এটিকে আপনি কি সুলভ মূল্যের জ্বালানির প্রতি একজন ব্যবসায়ী হিসেবে অধিক আকৃষ্ট, নাকি সহজলভ্য জ্বালানি সেটি দরকার? দেখুন, 10 বছর আগে গ্যাসের দাম যা ছিল, এখন কিন্তু নিঃসন্দেহে গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম যা ছিল বেড়েছে। এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই, কারণ আপনার মেইন জিনিস হচ্ছে চাহিদা। আগে কিন্তু একজন ব্যবসায়ী, প্রবাসী ব্যবসায়ী বলেন বা লোকাল কোনো ব্যবসায়ী বলেন, দেশের ব্যবসায়ী বলেন, যখন তারা একটি কলকারখানা স্থাপন করতো, তখন কিন্তু বিদ্যুতের নিশ্চয়তা পেত না, গ্যাসের নিশ্চয়তা পেত না। এখন কিন্তু বিদ্যুতের নিশ্চয়তা গভর্নমেন্ট দিতে পারছে এবং গ্যাসের নিশ্চয়তা দিতে পারছে। এই যে আপনি বললেন 28,000 মেগাওয়াট, আমার মনে আছে যে 10 বছর আগে আমাদের চাহিদা এবং আমাদের উৎপন্ন ছিল মাত্র 3,000 মেগাওয়াট, এখন সেটা 16,000 মেগাওয়াটের কাছাকাছি চলে গিয়েছে। এবং 28,000 মেগাওয়াট আমরা স্বপ্ন দেখছি,
এবং ইনশাল্লাহ এটা সাকসেসফুলও হবে। তাহলে যেটা হবে যে জ্বালানি যদি নিশ্চয়তা থাকে তাহলে আমাদের কলকারখানাগুলো উন্নতি হবে এবং নতুন নতুন কলকারখানা এখানে হচ্ছে বাস্তবায়ন করা সম্ভব হবে। এটা কিন্তু একটা বিশাল জিনিস। এটা আমি বলবো না যে এটা অকল্পনীয়, কিন্তু প্রাইসের ব্যাপার যেটা বলেছেন সেটা হচ্ছে নিঃসন্দেহে বহির্বিশ্বেও প্রাইস বাড়ছে, আমাদের এখানেও বাড়ছে। আমরা চেষ্টা করব এই যে আপনি বললেন যে সরকারের সাথে সহায়ক শক্তি হিসেবে সরকারকে চিন্তা করতে হবে যে না, ব্যবসা করে তো ট্যাক্সটা আমাদেরকে দিতে হবে। সেই ট্যাক্সটা যদি আমাদের দিতে হয় তাহলে নিশ্চয়ই জ্বালানি এবং অবকাঠামো এইসব জিনিসের দাম কিছুটা আমাদের সহনশীল পর্যায়ে রাখতে হবে। আপনি নিজে আয়ারল্যান্ড বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক, ঠিক যেই জিডিপির কথা বলছি, যেই প্রবৃদ্ধির কথা বলছি, সেগুলো ধরে রাখতে হলে বা আরও সম্প্রসারণ করতে হলে নিশ্চয়ই বহির্দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে হবে। আমি আয়ারল্যান্ডকে দিয়ে শুরু করতে চাই। এই যে বা ইউরোপের সাথে বাংলাদেশের এই মুহূর্তে যে বাণিজ্যিক সম্পর্কটা আছে, সেখানে কোথায় কোথায় আপনি এখনও কিছুটা সীমাবদ্ধ দেখছেন যদি থাকে, আর ঠিক কোন কোন ক্ষেত্রে আমাদের আরও বেশি অগ্রগণী ভূমিকা নেওয়া দরকার? সামনে 30 ডিসেম্বর নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক তাদের জন্য কি সাজেশন থাকবে? আমাদের জনশক্তি হলো আমাদের একটা বিশাল আমাদের শক্তি। এটা জনগণের যে শক্তিটা, এই শক্তিটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের দেখেন যে রেমিটেন্সের কিন্তু একটা বিশাল অংশ আমাদের এই জনশক্তি রপ্তানির মাধ্যমেই কিন্তু আমাদের এখানে আসে। এরপরে আসছে আমাদের রপ্তানি খাতকে আমি যেটা একটু আগেও বলেছি যে আমাদের প্রচলিত দ্রব্যের বাইরে গার্মেন্টস, চামড়া, এগুলোর বাইরে সিরামিক, এগুলোর বাইরে আমাদের অপ্রচলিত দ্রব্যে এক্সপোর্ট বাড়াতে হবে। ইউরোপের সাথে বা আমেরিকার সাথে বা যে কোনো দেশের সাথে আমাদের যে ব্যবসায়িক গ্যাপ, আমরা আমদানি বেশি করছি, রপ্তানিটা কম করছি, এই গ্যাপটা কমাতে হবে। আমাদেরকে ব্যবসায়ীদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। আপনি এই যে চ্যালেঞ্জগুলোর কথা বলছেন, 2021 সাল নাগাদ যদি বাংলাদেশ 2024 সাল নাগাদ আমরা অনেকটাই নিশ্চিত যে মধ্যমায়ের দেশ হয়ে যাব। এখন ইউরোপীয় ইউনিয়ন বা বাইরের দেশ থেকে যে সুবিধাগুলো পাচ্ছি, সেক্ষেত্রেও তো তখন এই সুবিধাগুলো আমরা পাবো না। চ্যালেঞ্জগুলো কি আরো বেড়ে গেল না? না, জিএসপি সুবিধা আমরা কত পার্সেন্টের ক্ষেত্রে পাচ্ছি? আপনি যদি গার্মেন্টসের ক্ষেত্রে বলেন 80% ব্যাক টু ব্যাক এলসিতে চলে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাজিনুর রহিম, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে সময় একেবারেই কম, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ একই সাথে আপনাদেরকেও। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আগামীকাল আবারও দেখা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।